আমরা এখানে কথা বলবো ফ্লুরাইডের বিভিন্ন পেন্টাহ্যালাইড নিয়ে। PF5, PCl5 আর PBr5 এদের সঙ্গে মনে করো আমি কাকে বিক্রিয়া করাবো, সাপোজ F- বিক্রিয়া করাচ্ছি। তাহলে এই লুইস অ্যাসিডের প্রবণতা কীরকমভাবে পরিবর্তিত হবে এইটা তো তোমরা খুব ইজিলি বলে দিতে পারবে। তার কারণ হচ্ছে দেখো, ফসফরাসের সঙ্গে ফ্লুরাইড প্রত্যেকটায় যদি আমরা ফসফরাসের জারণ অবস্থা দেখি, জারণ অবস্থা যদি আমরা দেখি +5, যদিও জারণ অবস্থা এখানে বলা ভুল, কিন্তু তাও আমরা একটা আলোচনার জন্য এখানে আমরা জারণ অবস্থার কথাটা বললাম। এবং এইটা যদি ফসফরাসের অ্যাটম হয়, তার সঙ্গে 5টা ফ্লুরিন যুক্ত আছে, এই হচ্ছে 5টা ফ্লুরিন। ফসফরাসের সঙ্গে পাঁচটা ক্লোরিন যুক্ত আছে। আর ফসফরাসের সঙ্গে পাঁচটা ব্রোমিন যুক্ত আছে। ঠিক আছে, এইবারে যখন F- এসে আবার যুক্ত হবে এই নমুনা বা এই নমুনার সঙ্গে যখন যুক্ত হবে, তখন এই F- কোথায় বেশি স্টেরিক ফ্যাক্টর বা স্টেরিক হিন্ড্রেন্স বা স্থানাভাবজনিত বাধা কোথায় বেশি অনুভব করবে বলো তো? এইখানটায়। কারণ এইখানে ফসফরাসকে 5টা ব্রোমিন একদম চারদিক থেকে খুব সুন্দরভাবে ব্লক করে রেখেছে, ফসফরাসকে চারদিক থেকে ঘিরে রেখেছে। এইখানে 6th বা এই যে এক্সট্রা যে F- এই F- যে নমুনা, এইটা ফসফরাসের কাছে প্রবেশ করার মতো কোনো জায়গা পাচ্ছে না, তাই বিক্রিয়া করার প্রবণতা কম। এইখানে যদিও বা একটু বিক্রিয়া করতে পারে, কিন্তু তাও যখনই বসবে তখন বাকি ক্লোরিনগুলোর সঙ্গে এই ফ্লুরাইডটার একটা স্টেরিক ফ্যাক্টর কাজ করবে। এখানে তো বিক্রিয়াটাই হবে না। আমরা এখানে যেরকমভাবে ছবিটা এঁকেছি সেই হিসাবে আমরা যদি বলি, তাহলে দেখো এখানে F- ফসফরাসকে অ্যাপ্রোচ করতে পারছে না, তাহলে বিক্রিয়ার প্রবণতা কি? একদমই নেই বললে চলে। PCl5 এর ক্ষেত্রে যদিও বিক্রিয়া হয়, তো বাকিগুলোর সঙ্গে একটা স্টেরিক ফ্যাক্টর জনিত এফেক্ট আমরা দেখতে পাবো। আর এই অংশটায় যেহেতু অনেক ফাঁকা জায়গা রয়েছে, তাই F- খুব সহজেই এখানে প্রবেশ করতে পারবে। অতএব PF5 লুইস আম্লিকত্ব বেশি দেখাবে, F- থেকে ইলেকট্রন জোড় সহজে গ্রহণ করতে পারছে বলে লুইস আম্লিকত্ব বেশি। তারপরে PCl5 আর PBr5 এর ক্ষেত্রে একদমই কম। এইটা আমরা আকারজনিত প্রভাব বললাম। এবার এই যে চার্জটা লিখেছি, এই চার্জের রেসপেক্টে ভাবি। তোমরা দেখো ফসফরাসের সঙ্গে 5টা হাতে যে হ্যালোজেন রয়েছে, ফ্লুরিন আছে মনে করো। প্রথমটা ফ্লুরিন থাকার কারণে ফসফরাসের দিক থেকে ফ্লুরিনের দিকে ইলেকট্রন স্থানান্তর ঘটছে, কারণ ফসফরাস অপেক্ষা ফ্লুরিন বেশি তড়িৎ ঋণাত্মক পরমাণু। তাহলে 5 জন ফ্লুরিন মিলে যদি ইলেকট্রন ঘনত্ব টেনে নেয়, তাহলে ফসফরাসের উপরে কি হচ্ছে? পজিটিভ চার্জের ঘনত্বটা আরও বাড়ছে। আমি তো +5 এমনি জারণ অবস্থা লিখেছি, কিন্তু যদি আধান ঘনত্বের কথা বলা হয়, তাহলে ফসফরাসের উপরে আধান ঘনত্বটা বেশি বাড়ছে। ক্লোরিন অপেক্ষাকৃত কম তড়িৎ ঋণাত্মক, ব্রোমিন আরও কম তড়িৎ ঋণাত্মক, তাই ফসফরাসের থেকে ইলেকট্রন আকর্ষণ করার ব্যাপারটা ফ্লুরিন থেকে ব্রোমিন পর্যন্ত কমে যাচ্ছে। তাই ফসফরাসের উপরে আধান ঘনত্বটাও সেই অর্থে আর কমছে না। মানে আধান ঘনত্বটা কি বলতে পারি, যে এইখানে ফসফরাসের উপরে যতটা আধান ঘনত্ব আছে, পজিটিভ আধান ঘনত্ব, এখানে তার থেকে কম পজিটিভ আধান ঘনত্ব, এইখানে সব থেকে কম পজিটিভ আধান ঘনত্ব। এবার যদি কম পজিটিভ আধান ঘনত্ব হয়, তাহলে নেগেটিভ চার্জকে তো তত তীব্রতার সাথে আকর্ষণ করবে না,
যেখানে পজিটিভ চার্জের ঘনত্বটা বেশি সেই তো তীব্রতার সঙ্গে F মাইনাসকে আকর্ষণ করবে। তো সেই বিচারেও দেখা যাচ্ছে যে PF5টাই লুইস আম্লিকত্ব বেশি দেখাচ্ছে। দুটো পয়েন্ট আমি তাহলে বললাম, এক হচ্ছে সাইজ ফ্যাক্টর অফ হ্যালোজেন, আর 2 নম্বর হচ্ছে চার্জ ডেন্সিটি ওভার ফসফরাস in PF5 greater than PCl5 greater than PBr5। ঠিক আছে, সো এই হলো আমাদের লুইস আম্লিকত্বের ব্যাপার। নেক্সট আমরা দেখব হাইড্রোলিসিস বা আর্দ্র বিশ্লেষণ। PCl5 এর আর্দ্র বিশ্লেষণটাই দেখাই। তো এটার একটা আমি জিওমেট্রিক মেকানিজম দেখাচ্ছি, একটু ভালো করে দেখবে। ফসফরাস সেন্টারে জলের অণু অ্যাটাক করলো আর একটা হ্যালোজেন বেরিয়ে গেল। যে কোনো হ্যালোজেন বার করতে পারো, একই ব্যাপার। আচ্ছা, এখান থেকে একটা Cl মাইনাস বেরোচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি এখান থেকে কি করলাম, হাইড্রোজেন একটাকে রিমুভ করে দিলাম অক্সিজেনকে প্রশমিত করার জন্য। মেকানিজম নিয়ে তোমাদের অনেকবারই বলেছি, সো আমি স্টেপগুলো জাস্ট করে যাচ্ছি, আর আমি ডিটেলস কিছু বলবো না। তো দেখো এইখানে একটা জলের অণু বিক্রিয়া করবার পরে এখানে কি হচ্ছে, POCl3 হচ্ছে, এই যৌগটা হচ্ছে POCl3, ফসফরাস অক্সিক্লোরাইড। ফসফরাস অক্সিক্লোরাইড, আর তার সাথে দুটো HCl। এই যৌগটার সঙ্গে আবার জলের অণু বিক্রিয়া করবে, জলের অণু বিক্রিয়া করে আবার দুটো ক্লোরিন বার করে দেবে। ঠিক আছে, তো সেইভাবে কমপ্লিট যখন রিয়াকশন হবে, পুনরায় H2O বিক্রিয়ার পর পরে আমরা যে প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে H3PO4 প্লাস HCl, 5HCl, 5টা ক্লোরিন, তো 5টা ক্লোরিনে বেরিয়ে যাচ্ছে, সো 5HCl হবে। আর এটা হচ্ছে অর্থোফসফরিক অ্যাসিড, তো এইটা হলো মেকানিজমের স্টার্টিং যে স্টেপ সেইটা।
এরপরে ফার্দার আরও একই রকম মেকানিজম ফলো করে হাইড্রোলিসিস হবে, সেইটা আমাদের তো এখানে করার বিষয় নয়, আমরা অর্গ্যানিক কেমিস্ট্রি পড়ছি না যে আমাকে সব মেকানিজম করে দেখাতে হবে। তো আমি স্টার্টিংটা দেখিয়ে দিলাম, এর পরবর্তী মেকানিজম এই রকমভাবেই যাবে স্টেপ বাই স্টেপ, গিয়ে আমরা ফাইনালি পাবো অর্থোফসফরিক অ্যাসিড আর তার সাথে HCl। যেরকম আমরা PCl3-র ক্ষেত্রে আর্দ্র বিশ্লেষণ করে ফসফরাস অ্যাসিড আর HCl পেয়েছিলাম, এখানেও ঠিক সেই রকমভাবেই কাজ হচ্ছে। তো এই হলো হাইড্রোলিসিসের ব্যাপার। এবার হাইড্রোলিসিস AsCl5 এর হবে, HbCl5 এর হবে, কিন্তু BiCl5 এর হবে না, কারণ BiCl5 ইটসেলফ একটা আয়নিক কম্পাউন্ড। আমি BiF5 Cl5 তো তৈরি হয় না। BiF5 এর ক্ষেত্রে আর্দ্র বিশ্লেষণ হবে না, সেখানে হাইড্রেশন হবে। আচ্ছা, তোমাদের কাছে এবার আমার একটা প্রশ্ন থাকবে, তোমরা তো ট্রাইহ্যালাইড তো পড়েছো, ট্রাইহ্যালাইডের হাইড্রোলিসিসও পড়েছো, তো আমাকে তোমরা এখানে বলবে, দুটো প্রশ্ন থাকছে। একটা হচ্ছে PCl5 ACl5 আর HbCl5, এগুলোর হাইড্রোলিসিসের প্রবণতা, এইটা বলবে। আর একটা বলবে PF5 PCl5, এই দুটোর হাইড্রোলিসিসের প্রবণতা। ঠিক আছে, তো হাইড্রোলিসিস যেহেতু তোমরা PCl3 বা ট্রাইহ্যালাইড যৌগের ক্ষেত্রে পড়ে এসেছো, এটাও তোমরা বলতে পারবে সেই আশা রাখছি। তো এই দুটো প্রশ্ন তোমাদের জন্য থাকলো, আমাকে তোমরা জানাবে অবশ্যই। ঠিক আছে, তো যদি পেন্টাহ্যালাইডস সংক্রান্ত আলোচনা বলো, তাহলে এইগুলোই হচ্ছে জেনারেল আলোচনা। এরপরে আমরা PCl5 নিয়ে, শুধুমাত্র PCl5 নিয়ে তার একটা ডিটেলস আলোচনা করব। কিছু তো আমি এখানে যা যা বলেছি তার মধ্যে তো PCl5 তো অনেক জায়গাতেই দেখেছো, এছাড়াও আরও কিছু কিছু ইনফরমেশান রয়েছে রিগার্ডিং PCl5, সেইগুলো এবার আমরা একটু ছোট্ট করে দেখে নিই, তাহলে আমাদের এই বিষয়টা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমরা এবারে যে আলোচনা করব সেটা টোটালি PCl5 সংক্রান্ত হবে। PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড। বেসিক্যালি PCl5 হচ্ছে গ্যাস অ্যাট নর্মাল কন্ডিশন, গ্যাসীয় যৌগ। ঠান্ডা অবস্থায়, ঠান্ডা অবস্থা মানে শীতল অবস্থায়, মানে ভালো বাংলাটা হচ্ছে শীতল অবস্থায় PCl5 কঠিন যৌগ রূপে থাকে, তখন ফর্মুলা হয় PCl4 প্লাস PCl6 মাইনাস, এইরকম আয়নিক ফর্মে থাকে। ঠিক আছে, অর্থাৎ গ্যাসীয় অবস্থায় এইটা একক অনুরূপে আছে, গ্যাসীয় অবস্থায় একক অনুরূপে থাকে, একক অনুরূপে সমযোজী যৌগ হিসাবে থাকে। একক অনুরূপে সমযোজী যৌগ ও গ্যাসীয় অবস্থায় থাকে। আর যখন সলিড অবস্থায় আছে তখন এটা আয়নিক,
সলিড অবস্থায় তখন এটা আয়নিক, আর এটা কিন্তু ইলেকট্রিসিটিও ক্যারি করতে পারে, যেহেতু এখানে পজিটিভ আর নেগেটিভ চার্জ এই দুটো রয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো দুটো যে আয়ন রয়েছে, এই দুটো আয়ন কিন্তু আবার সমযোজী। এই দুটো আয়ন কিন্তু সমযোজী, মানে দুটো আয়নের মধ্যে সমযোজী বন্ধন কিন্তু রয়েছে। তো এখানে যে PCl4 যে এককটা, এটা হচ্ছে টেট্রাহেড্রাল। তোমরা VSEPR প্রয়োগ করে গঠনটা দেখে নিতে পারো। এটা একটা টেট্রাহেড্রাল আয়ন, আর এইটা হচ্ছে একটা অক্টাহেড্রাল আয়ন। এই অংশটা হচ্ছে টেট্রাহেড্রাল আর এই অংশটা হচ্ছে অক্টাহেড্রাল। এই আলোচনা সূত্রে আমি একটা পয়েন্ট তোমাদেরকে অবশ্যই এখানে মেনশন করব। PBr5 যেটা, PBr5 এটা সলিড হলে PBr4 প্লাস Br মাইনাস এইরকম ভাবে থাকে। PBr4 প্লাস এবং Br মাইনাস এই অবস্থায় থাকে। ঠিক আছে, তো এইটা একটা মেইন পয়েন্ট, এটা তোমরা জেনে রেখো যে PCl5 কঠিন যখন হবে, কঠিন যৌগ হলে তখন এরা এরকম আয়নিক ফর্মে থাকে, যেখানে একটা টেট্রাহেড্রাল ইউনিট আর একটা অক্টাহেড্রাল ইউনিট হিসাবে কোএক্সিস্ট করে। নেক্সট, এবার আমরা দেখি যে এদেরকে কিভাবে প্রিপেয়ার করা যায়। দেখো, তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে যখন সলিড করা হচ্ছে তখন এইরকম আয়নিক ফর্মে আসছে কেন? তার কারণ তোমরা ভাবো যখন গ্যাসীয় অবস্থায় আছে, এই বিষয়টা আমি তোমাদেরকে একটু বলি, লিখবো না, তোমরা শুনলে বুঝতে পারবে। যখন PCl5 একক অনুরূপে আছে, মানে গ্যাসীয় অবস্থায় আমরা যেরকম স্ট্রাকচারটা এদের দেখলাম, এটা কীরকম স্ট্রাকচার? ট্রাইগোনাল বাইপিরামিডাল। এবারে এই স্ট্রাকচারটা সিমেট্রিক্যাল স্ট্রাকচার নয়। কেন সিমেট্রিক্যাল নয়? তার কারণ হচ্ছে এইখানে একটা কি আছে, একটা প্ল্যানার জিওমেট্রি আছে, আবার একটা লিনিয়ার জিওমেট্রি আছে। লিনিয়ার কোনটা? অ্যাক্সিয়াল বন্ডগুলো হচ্ছে লিনিয়ার জিওমেট্রি, আর ইকুইটোরিয়াল বন্ডগুলো হচ্ছে একটা প্ল্যানার জিওমেট্রি। এই দুটোকে কম্বাইন করে TBP। তো যখন এইটা আয়নিক ফর্মে আসছে বা সলিড করা হচ্ছে, মানে ঠান্ডা করলে কি হবে? এই মলিকিউলগুলো পরস্পরের কাছাকাছি আসবে, কাছাকাছি এসে পরস্পরের সঙ্গে কম্বাইন করবে, যত এদের মধ্যে ডিস্টেন্সটা কমানো যায়। এখন এরা যদি ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার হিসাবেই যদি কম্বাইন করতো, তাহলে সেইখানে স্ট্রাকচারটা অতটা আঁটোসাঁটো হতো না। আঁটোসাঁটো মানে বলছি কম্প্যাক্ট, ইংলিশে আমরা যেটাকে কম্প্যাক্ট বলি বা দৃঢ় সংবদ্ধ বলি, সেই রকম ঘটনা কিন্তু ট্রাইগোনাল বাইপিরামিডাল অবস্থায় থাকলে সম্ভব হতো না। সেই কারণে কি হয়, একটা PCl5 অণু তার একটা ক্লোরিন অ্যাটমকে আরেকটা PCl5 অণুতে ট্রান্সফার করে দেয়। তাতে কি হয়, একটা টেট্রাহেড্রাল গঠন হলো। টেট্রাহেড্রাল গঠনটা সিমেট্রিক্যাল গঠন, সুষম গঠন। আর PCl6 যেটা হচ্ছে, মানে টেট্রাহেড্রাল হয়ে কি হলো, PCl4 হলো, PCl4 প্লাস, এটা একটা সুষম গঠন বা সিমেট্রিক গঠন। আর যেটা PCl6 মাইনাস হচ্ছে, সেটাও কিন্তু একটা সুষম গঠন। কেন ভেবে দেখো, অক্টাহেড্রাল হচ্ছে। তো অক্টাহেড্রাল সব দিক থেকে সুষম, তার প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেলও কত? 90 ডিগ্রি। আর টেট্রাহেড্রালেরও প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল সেম। তো এই যে দুটো সুষম গঠন তৈরি হলো, এর ফলে এই আয়ন দুটো পরস্পর খুব কম্প্যাক্ট ফর্মে বসতে পারে। ওই জন্যই গঠনটা এইরকমভাবে আমরা দেখে থাকি। তাহলে কি বললাম, যে ওই আয়নিক সলিড যেটা, সলিডটা কম্প্যাক্ট হওয়ার জন্যই PCl5 অণু দুটো একজন আরেকজনের সঙ্গে ক্লোরিন শেয়ারিংয়ের মাধ্যমে বা ক্লোরিন ডোনেশনের মাধ্যমে একজন অক্টাহেড্রাল ইউনিট আর একজন টেট্রাহেড্রাল ইউনিট গঠন করে একটা সিমেট্রিক্যাল স্ট্রাকচার তৈরি করলো এবং তার ফলে কম্প্যাক্ট হতে পারলো। সেই কারণেই আমরা ওই রকম দেখে থাকি। ঠিক আছে, বোঝা গেল? সো এবার আমরা দেখব যে কিভাবে প্রিপেয়ার করা হয়। একটা প্রিপারেশন খুব কমন, সেটা হচ্ছে ফসফরাস। এগুলো কিন্তু সব হোয়াইট ফসফরাস, আগেই বলে দিচ্ছি, কারণ হোয়াইট ফসফরাস মোস্ট রিঅ্যাক্টিভ
আর এখানে যদি আমরা এক্সেস ক্লোরিন দিয়ে দিই, এক্সেস ক্লোরিন দিলে ক্লোরিনের বদলে ফ্লুরিন দিয়ে দাও, একই হবে, PCl5 তৈরি হবে। 4 এক্সেস মানে এখানে তুমি বলো এইটা কত হচ্ছে, 10Cl2, এটা এক্সেস। এছাড়াও PCl3 এর সঙ্গে ক্লোরিন রিয়াকশন করিয়ে দাও, PCl5 হবে। এর সঙ্গে SO2Cl2 রিয়াকশন করাও, PCl5 হবে প্লাস SO2 হবে। এটা যদি আমি 4 করি, 10 করলে হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা PCl5 তৈরি করতে পারি। নেক্সট আমরা দেখব এর প্রপার্টিজ বা এর রিয়াকশনস। প্রপার্টি তো আমি কিছু তোমাদেরকে বলেছি যে এটা লুইস অ্যাসিড, সেটা প্রপার্টির মধ্যেও মানে রিয়াকশনের মধ্যেও পড়ে। তারপরে স্ট্রাকচার দেখিয়েছি কীরকম হয়, স্ট্রাকচার সংক্রান্ত কিছু আলোচনাও প্রথমে আমরা করলাম। সো আমরা এখানে ডিরেক্ট রিয়াকশান নিয়ে কথা বলবো। আরও কিছু প্রিপারেশান রয়েছে, সেইগুলো বলে এখানে বেকার তো ভিডিও লেকচারটার লেন্থ বাড়বে, সেগুলো তো তোমাদের বইতেও আছে, তোমরা দেখে নেবে। আমি এখানে মেন কয়েকটা তোমাদেরকে জাস্ট নোট করিয়ে দিচ্ছি। রিয়াকশনস, রিয়াকশনসের মধ্যে বলতে গেলে আমি প্রথমে একটা এখানে মেন কথা বলবো, সেটা হচ্ছে PCl5 যৌগটি PCl3 অপেক্ষা অধিক সক্রিয়। PCl3 অপেক্ষা অধিক সক্রিয় কেন বলো তো? তার কারণ দেখো, PCl3 যখন আমরা গঠনটা পড়েছিলাম আর PCl5 এর আজকের যে গঠনটা পড়লাম, সেখানে কি দেখলাম যে PCl5 এর দুটো যে বন্ড রয়েছে সেই দুটো বন্ড লেন্থ বেশি। বন্ড লেন্থ বেশি হওয়ার ফলে বন্ধনগুলো দুর্বল হবে, এবং দুর্বল হওয়ার কারণে সেই বন্ধনগুলো সহজেই বিয়োজিত হয়ে যায়। আর বন্ধন বিয়োজিত হয়ে ওখান থেকে যখন ক্লোরিন বেরোবে, সেই ক্লোরিনগুলো অন্য যৌগের সাথে সহজেই বিক্রিয়া করে নিতে পারবে। অর্থাৎ PCl5টাকে আমরা গুড ক্লোরিনেটিং এজেন্ট বলতে পারি, বা ভালো ক্লোরিনেটিং বিকারক বলতে পারি। কি বললাম পয়েন্টটা? এই PCl5 এর মধ্যে দুটো PCl বন্ধন দুর্বল, সহজে বিয়োজনক্ষম। বিয়োজনক্ষম এর একটা ওয়ার্ড হয়, বিয়োজনক্ষম মানে বিয়োজন ক্ষমতা সম্পন্ন। তাই আমরা কি বলতে পারি? গুড ক্লোরিনেটিং এজেন্ট। কিন্তু PCl3 ক্ষেত্রে তো এরকম কোনো ঘটনা ছিল না। এটাও PCl3ও বিক্রিয়া করে, কিন্তু এর থেকে PCl5 যৌগটা আরো বেশি সক্রিয়। দেখো এখানে কথাটা তাই লেখা আছে, PCl3 অপেক্ষা। PCl3 যে একদমই বিক্রিয়া করে না সেটা বলা হচ্ছে না, এর থেকে এইটা বেশি ভালো বিক্রিয়া করে যদি আমাকে কোনো বিক্রিয়ায় ক্লোরিনেশন ঘটাতে হয়। ঠিক আছে? সো সেই কারণে এটা গুড ক্লোরিনেটিং এজেন্ট। PCl বন্ধন দুর্বল কোনগুলো? দুটো অ্যাক্সিয়াল PCl বন্ধন দুর্বল, সেই কারণে এই কথাটা বলা হয়েছে। তো এবারে রিয়াকশন দেখা যাক। প্রথম রিয়াকশন কি? PCl5 এর সঙ্গে জলের বিক্রিয়া করালে H3PO4 আর HCl তৈরি হবে, হাইড্রোলিসিস যেটা দেখালাম তোমাদের। এছাড়াও PCl5কে যদি সামান্য পরিমাণ তাপ প্রয়োগ করা হয়, তাহলে PCl3 প্লাস Cl2 তৈরি হবে।
নেক্সট হচ্ছে PCl5 এর সঙ্গে যদি ROH অ্যালকোহল অর্গানিকের রিয়াকশন ROH যদি বিক্রিয়া করানো হয় তাহলে এখানে RCl প্লাস POCl3 প্লাস HCl তৈরি হবে। আচ্ছা, এটার যেহেতু লুইস অ্যাসিড ধর্ম রয়েছে, তো আমরা যদি কোনো আয়নিক এরকম ফ্লুরাইডের সঙ্গে রিয়াকশন করাই তাহলে সেইখানে PCl6 মাইনাস এরকম যৌগ তৈরি হবে। আর কি বলতে পারি, হ্যাঁ, PCl5 এর সঙ্গে যদি SO2 গ্যাসকে রিয়াকশন করানো হয় তাহলে SOCl2 প্লাস POCl3 এরকম অনেক ইম্পর্টেন্ট রিয়াকশন কিছু রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি PCl5 সংক্রান্ত আলোচনা। তো আমি যখন আজকের লেকচারটা শুরু হয়েছে তখনও একটু করে বলেছি, আর তার সাথে এই রিয়াকশন যেগুলো আছে এইগুলো তো তোমাদের এরকম সরাসরি লিখতে দেবে না, কিছু মনে করো এরকম দিল যে হোয়াট হ্যাপেন্স when PCl5 is treated with potassium chloride or aqueous solution of potassium chloride, when SO2 gas is treated with PCl5, what happens, write down the reaction, balanced reaction। এরকমভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে, সরাসরি এরকম রিয়াকশন কোথাও লিখতে দেবে না। বা এরকমও দিয়ে দিতে পারে যে ধরো এই দুটো কম্পাউন্ড তোমাকে এইটা প্লাস এইটা দিয়ে দিল, দিয়ে অ্যারো দিয়ে এখানে কোয়েশ্চেন মার্ক দিল যে কি হবে সেটা লেখো। ঠিক আছে, তো মোটামুটি এই ধরনের বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে। আমি তো তোমাদের বলেইছি কোয়েশ্চেন্স আমি দেবো এই রিগার্ডিং, তাতে কি হয় প্রশ্ন কীরকম পেলে তোমরা আনসার কীরকমভাবে লিখবে সেটা তোমরা বুঝতে পারবে। ওকে, তো লাস্ট একটা পয়েন্ট বলে আমি শেষ করব। যেহেতু আমরা শুধুমাত্র ফসফরাসেরই ক্লোরাইড নিয়ে আলোচনা করলাম, কিন্তু আমার হঠাৎ করে একটা পয়েন্ট মনে পড়লো বলেই তোমাদেরকে আমি বলে দিচ্ছি, যদিও সেটা এইখানে তোমাদের এমন কিছু খুব একটা ইম্পর্টেন্ট সেরকম নয়, তবে জেনে রাখলে ভালো, তোমাদের যে কোনো কম্পিটিটিভে কাজে লেগে যেতে পারে। বিষয়টা হচ্ছে আমরা SbF5 এই যৌগটা পড়লাম, তাই তো? এবারে SbF5 আমরা কি দেখলাম? লিউইস অ্যাসিড। SbF5 দেখলাম লিউইস অ্যাসিড। আর লিউইস অ্যাসিড যদি বলি তাহলে এই যে গ্রুপ 15 যে হ্যালাইডগুলো আছে, মানে PF5 হোক বা AsF5 হোক, তার মধ্যে এইটা হচ্ছে স্ট্রং লিউইস অ্যাসিড। স্ট্রং লুইস অ্যাসিডিটি বাড়ছে। আমরা একটু আগেই এরকম একটা ক্রম নিয়ে আলোচনা করেছি। তো এই যৌগটাকে যদি আমরা HF এর সঙ্গে বিক্রিয়া করাই, এই যৌগটাকে যদি আমরা এর সাথে HF এর সাথে বিক্রিয়া করাই, তাহলে দেখো কি হবে, SbF6 মাইনাস প্লাস H প্লাস হবে। তো এই যৌগটা হবে। আচ্ছা, আমাকে তোমরা একটা কথা, সেটা তোমরা ভেবে দেখো, আমাকে বলতে তো কি করে পারবে, এখন তো সেটা সম্ভব নয়। তো তোমরা একটা কথা ভেবে দেখো, HF, HCl, HBr এবং HI, এই যে চারটে হ্যালোজেন অ্যাসিড আছে, চারটে হ্যালোজেন অ্যাসিডের মধ্যে
তীব্র অ্যাসিড কোনটা? HI, কারণ হাইড্রোজেন এবং আয়োডিনের আকার তুলনামূলকভাবে পার্থক্য বেশি, তাই জন্য হাইড্রোজেনের সঙ্গে বন্ধন খুবই দুর্বল, আর H+ ওখান থেকে খুব সহজে বিয়োজিত হবে, তাই HI হচ্ছে তীব্র অ্যাসিড। কিন্তু দেখে মনে হচ্ছে HF-টাই তীব্র অ্যাসিড হওয়ার কথা, তোমাদের অনেকেরই মনে হচ্ছে, কারণ ফ্লুরিন তোমরা জানো তীব্র তড়িৎ ঋণাত্মক, ফলে হাইড্রোজেনের সঙ্গে যে বন্ধন জোড় আছে সেই বন্ধন জোড়কে তো সহজে নিজের দিকে টেনে নিলে হাইড্রোজেন তো এখান থেকে তীব্র মাত্রায় বেরোতে থাকবে। কিন্তু ফ্লুরিন যেহেতু হাইড্রোজেন বন্ধন করতে পারে, যখনই HF-টা বিয়োজিত হলো পাশের HF-এর সঙ্গে আবার ফ্লুরিনটা জুড়ে গেল, বা এই হাইড্রোজেনটাও পাশের HF-এর সঙ্গে জুড়ে গেল, ফলে আমি দ্রবণে আর H+ এর উপস্থিতি পাবো না। HF যেহেতু হাইড্রোজেন বন্ডিং করে, হাইড্রোজেন আয়ন তৈরি হলেও সেগুলো অন্য HF এর সঙ্গে জুড়ে গিয়ে হাইড্রোজেন বন্ড করে জুড়ে থাকবে, দ্রবণে আর মুক্তভাবে H+ আয়ন আমরা পাবো না। কিন্তু HI এর ক্ষেত্রে এরকম ঘটনা যেহেতু নেই, তাই খুব সহজেই আমরা ওখানে H+ এর পরিমাণ পাবো বলেই তাকে তীব্র অ্যাসিড বলছি। কিন্তু HF এর সঙ্গে যখনই আমরা SbF5 দিয়ে দেবো, এই বিক্রিয়াটা তীব্রতার সাথে হবে, যেহেতু SbF5 লুইস অ্যাসিড, আর এখানে F- এটাকে গ্রহণ করে SbF6 হলো এবং তখন H+ ছাড়লো। তাহলে SbF5 যোগ করলেই HF দ্রবণের আম্লিক চরিত্র আমরা বুঝতে পারবো, কারণ আর দ্রবণে মুক্তভাবে F- নেই যে H+ এর সঙ্গে আর হাইড্রোজেন বন্ড করতে পারে। তো H+ এখানে যে তৈরি হচ্ছে এর পরিমাণ দেখা গেছে এতটাই বেশি যে H2SO4 যে মাত্রায় H+ ছাড়ে তার থেকেও বেশি হয়ে যায়, তার থেকেও মানটা বেশি দেখায়। কি বললাম ভালো করে বোঝো। আমি বলছি H2SO4, যাকে আমরা বলি যে কি বলে, কিং অফ কেমিক্যালস বলে, তো সে যে পরিমাণে H+ আয়ন দ্রবণে ছাড়বে তার থেকেও এই যে এই মিক্সচারটার ক্ষেত্রে দেখা যায় H+ আয়ন ছাড়ার বা H+ আয়ন তৈরি করার প্রবণতা অনেক অনেক গুণ বেশি। তাই জন্য এই মিক্সচারটাকে একটা নাম দেওয়া হয়, এই মিক্সচারটাকে বলা হয় সুপার অ্যাসিড। সুপার অ্যাসিড, এটা জেনে রাখো। তো যদি আমাদের এরকম কোনো বিক্রিয়া করতে হয় যেখানে আমাদের প্রচুর পরিমাণে H+ লাগবে, মানে খুব কম রিয়েজেন্টের উপস্থিতিতে, দেখো H2SO4 একটা অণু থেকে দুটো H+ ছাড়ে, আর এখানে একটা অণু থেকে একটাই H+ ছাড়ছে, কিন্তু তা সত্ত্বেও তীব্রতা বেশি। তো সেই হিসাবে বলছি যে যদি আমাদের এরকম তীব্রতর কোনো আম্লিক মাধ্যমের প্রয়োজন হয় কোনো বিক্রিয়াতে, তীব্রতর কোনো আম্লিক মাধ্যমের প্রয়োজন হলে তখন আমরা এই মিক্সচারটাকে ইউজ করতে পারি, যাকে সুপার অ্যাসিড বলা হচ্ছে। ওকে, এই ইনফরমেশনটাই তোমাদেরকে দেওয়ার ছিল, কারণ এই ইনফরমেশনটা হয়তো অনেক জায়গায় পাবে না, তো তোমাদের যে কোনো কম্পিটিটিভে কাজে লেগে যাবে। যদি হঠাৎ করে একটা প্রশ্ন আসে যে সুপার অ্যাসিড কি, কোন কম্বিনেশনটা সুপার অ্যাসিড, তখন তোমরা খুব সহজেই এটা বলে দিতে পারবে। সো এই যৌগটা যেখানেই থাকবে, অ্যাসিড মাধ্যমে যেখানেই থাকবে, সেইটাকে আমরা সুপার অ্যাসিড বলতে পারি। সো এই হচ্ছে আমাদের হ্যালোজেন সংক্রান্ত আলোচনা, এইখানেই শেষ হচ্ছে। তোমরা এই ভিডিওটা ভালো করে দেখো, বিষয়গুলো বোঝার চেষ্টা করো, আর কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও একটা, তাহলে তোমাদের সাথে পরে ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, গুড বাই।